আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। তোমরা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী রয়েছ, আমাদের এই ক্লাসটি, আমাদের এই চ্যানেলটি তোমাদের জন্য হতে পারে বেস্ট একটা প্রস্তুতির মাধ্যম। কোনো প্রকার বই লাগবে না, শুধুমাত্র খাতা এবং কলম নিয়ে বসে যাও সামনে, আর রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। অবশ্যই তোমরা খুব ভালো একটা প্রিপারেশন তোমরা এখান থেকে পেতে পারো, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো একটা প্রিপারেশন পাবে এখান থেকে। আজকে সেই প্রিপারেশনটা আমি তোমাদের দেওয়ার জন্যে কোরআন হাদিস এবং মাদ্রাসার যারা রয়েছে কোরআন হাদিস এবং ফিকা, উসুলে ফিকা এবং আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণ ইত্যাদি বিষয় এবং বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও গণিত, এই মোট 8টি বিষয় আমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড হতে থাকে। অবশ্যই তোমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রতিদিন ক্লাসগুলো কন্টিনিউ করলে আমি আশা করি 19তম নিবন্ধনে তোমাদের সাথে কেউ টেক্কা দিতে পারবে না। অবশ্যই তোমরা ফ্রি এবং ফাইনাল একটা প্রস্তুতি নিতে পারবে। তো আশা করা যাক, আশা করি আমি যে তোমরা অবশ্যই ফ্রি এবং ফাইনাল একটা প্রস্তুতি নিতে পারবে যদি আমার এই চ্যানেলের সাথে রেগুলার লেগে থাকো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে সবার আগে আমার আপলোডকৃত ক্লাসগুলো, এই 20-25 অথবা 30 মিনিট বা 40 মিনিটের একটা ক্লাস তোমার কাছে যাতে সরাসরি পৌঁছে যায়। সবসময় আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং 19তম শিক্ষক নিবন্ধনের বিশেষ প্রস্তুতি নাও। আমি তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাকে অবশ্যই একটা ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ দান করে। তো আজকের ক্লাসে আমরা যে বাংলা সাহিত্যের সবচাইতে হিট একটা টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, বাংলা সাহিত্যের যুগ বিভাজন ও প্রাচীন যুগ আজকে আমাদের আলোচনার বিষয়। এটা একটা হিট টপিক। কেন হিট টপিক? কারণ এই টপিক থেকে 2 থেকে 3 মার্ক তুমি 19তম শিক্ষক নিবন্ধন বলো, তারপরে পরবর্তী বিসিএস বলো, প্রাইমারি বলো, ব্যাংক জব বলো, এখান থেকে 2 থেকে 3 মার্ক থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু পড়াটা খুবই অল্প। দেখবে ক্লাস করাইলে তোমরা দেখতে পারবে যে পড়াটা খুবই অল্প, কিন্তু যদি এখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে সেটা হবে বেস্ট প্রস্তুতি। অল্প সময়ে অধিক নাম্বার কালেক্ট করা, যেমন আধুনিক যুগ বা মধ্যযুগ পড়তে 2 দিন আর 5 দিন 7 দিন সময় করে লাগবে। আধুনিক যুগ পড়তে পড়তে হয়তো অনেকেই বিরক্ত হয়ে গেছো, তাই না? যে কিন্তু এখন পর্যন্ত একটা ফাইনাল প্রিপারেশন নিতে পারো নাই। কিন্তু বাংলা সাহিত্যের এই প্রাচীন যুগ এবং এই যুগ বিভাজন, এখান থেকে অবশ্যই 2 থেকে 3 মার্ক যে কোনো চাকরির পরীক্ষায় কমন থাকে। তো আশা করা যাক যে ইনশাল্লাহ আমি আজকের এই বিষয়টি তোমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাজন ও প্রাচীন যুগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, আমরা প্রথমে বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে আলোচনা করব। এই যে বাংলা সাহিত্যের যুগ বিভাজন, আমরা বাংলা সাহিত্যকে প্রধান 3টি যুগে ভাগ করতে পারি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। কিন্তু মধ্যযুগের মধ্যেও কিন্তু আবার কয়েকটা যুগ আছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদেরকে জানাবো। দেখো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তোমরা খাতা কলম নাও, এগুলো নোট করে নাও, কারণ এগুলো তোমাদের পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী প্রিপারেশনের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অধিকাংশের মতে 650 এবং থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বলছেন যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা দুটি মতই জানলাম। যদি অপশনে 650 থেকে 1200 থাকে তাহলে আমরা সেটাই কারেক্ট করব। যদি 950 থেকে 1200 থাকে তাহলে সেটা আমরা ছেড়ে দেব। যদি দুইটাই থাকে তাহলে এটা কারেক্ট করব, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আর যদি এটা না থাকে তখন কিন্তু আমরা 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত অবশ্যই দিব, সেটাই সঠিক হবে। দেখো, দ্বিতীয় নম্বরে মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ মধ্য পর্যন্ত। এখানে দুটো যুগ আছে, অন্ধকার যুগ
অবক্ষয় যুগ। এখানে অন্ধকার যুগ 1201 থেকে 1350। তুর্কিরা যখন এই সময়টা কিন্তু তুর্কিদের শাসনামল ছিল ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলা নামের যে এইগুলা ছিল, কি বলে, পর্যট বাংলা নামের যে এলাকাগুলো ছিল বাংলা নামে, এই বাংলা সাহিত্যটা যে জায়গায় সৃষ্টি হয়েছে সেই জায়গায় তুর্কি শাসন ছিল এই ভারত উপমহাদেশে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু তুর্কিরা কিন্তু সাহিত্যের রচনার জন্যে তারা ব্যাপক কোনো বিশেষ ভূমিকা পালন করে নাই, বা তাদের সময় অনেকেই বলে যে আসলে এটা অন্ধকার যুগ না, কারণ সে সময় আরও দু একটা সাহিত্য রচিত হয়েছিল, যেমন প্রকৃত পৈঙ্গল আছে, এরপরে শূন্য পুরাণ আছে, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আছে, এগুলা কিন্তু এই সময়ে রচিত হয়েছিল। তাই এই অন্ধকার যুগটা আসলে এটা ভিত্তিহীন অভিযোগ। দেখো, অবক্ষয় যুগ বা 1760 সালে যখন বা ইয়া ভারতচন্দ্র রায়গুণাকর, যিনি ছিলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি যাকে আমরা বলি, তার মৃত্যুর পর থেকে, অর্থাৎ তার মৃত্যু হয় 1760 সালে, তার মৃত্যুর পর থেকে 1860 সাল পর্যন্ত কিন্তু সে একটা এর মধ্যে সাহিত্যের তেমন একটা পাওয়া যায় না বাংলা সাহিত্যের, কারণ এই সময়টা ছিল যুগ সন্ধিক্ষণের যুগ, অবক্ষয় যুগ, আধুনিক যুগের সূচনা এবং মধ্যযুগের শেষ সময় বলেই ধরা হয়। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে, দেখো, শ্রী চৈতন্য এর জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তার 1601 থেকে 1700 সাল পর্যন্ত এটা হলো শ্রী চৈতন্য যুগ। এর আগে যা আছে মধ্যযুগের পর থেকে, প্রাচীন যুগের পর থেকে, অর্থাৎ 1201 থেকে 1600 সাল পর্যন্ত এটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। আবার 1701 থেকে 1800, এটা হচ্ছে 1860 পর্যন্ত, এটা হলো চৈতন্য পূর্ব যুগ যেটা আমরা বলি। কিন্তু শ্রী চৈতন্য যুগ বলতে 1601 থেকে 1700 সাল পর্যন্ত আমরা বুঝি। দেখো, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এটা আমরা ধীরে ধীরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, প্রাচীন যুগের এই সময়কাল আমি আগেই বলেছি যে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রাচীনতম ধারা হচ্ছে কাব্য। প্রাচীন যুগ এই সময়টা যদি থাকে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, তাহলে সেটা কারেক্ট অবশ্যই হবে। আর বাকি যা থাক 950 থেকে 1200 থাকলেও তোমাকে যদি 650 থেকে 1200 এটা যদি উপস্থিত থাকে প্রশ্নে, এটাই কারেক্ট করতে হবে, কারণ এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। আর যদি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ না থাকে, তাহলে তখন তুমি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কারেক্ট করতে পারো, সমস্যা নেই। দেখো, প্রাচীনতম ধারা হচ্ছে কাব্য। আসলে প্রাচীনতম ধারা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একটাই গ্রন্থ আমরা পেয়েছি, চর্যাপদ, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো, এখানে 3 নম্বরে আমি লিখে দিয়েছি, একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ। সরি, এখানে বানানটা ভুল আছে, তোমরা এই কার্ডটা ছেড়ে দিয়ে দেখবে। দেখো, একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ। আচ্ছা, সাহিত্য ছিল ধর্মনির্ভর। সে সময় কিন্তু কোনো কিছুই ছিল না বাংলা সাহিত্যের। সেই সময় থেকে প্রাচীন 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষ ওই সময় শুধুমাত্র ধর্ম নিয়ে, যেমন চর্যাপদ রচিত হয়েছিল, এটা সম্পূর্ণই ধর্মনির্ভর। তাহলে আমরা এখান থেকে 3টা জিনিস পাই: প্রাচীন যুগের সময়কাল, প্রাচীনতম ধারা হচ্ছে কাব্য, একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ, সাহিত্য ছিল ধর্মনির্ভর। এখান থেকেই প্রশ্ন আসবে, বেশ কয়েকটা প্রশ্ন যদি কমন হয় তাহলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। দেখো, আরেকটা হট টপিক, আমরা চর্যাপদ নিয়ে এখন আলোচনা করব। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য ও কবিতা সংকলন। এর কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা। এটি প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, এর বয়স আনুমানিক 1000 বছর। তাহলে এই যে চর্যাপদ যেটা রয়েছে, এটা কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম যে ধারাটা আমি বলছিলাম আগে, দেখো, সেটা কিন্তু কবিতার সংকলন,
কাব্য ও কবিতা সংকলন। এর কবিতাগুলো গাওয়া হতো। এর কবিতাগুলো মানে সহজানী বৌদ্ধ সম্প্রদায়রা যে এই কবিতাগুলো রচনা করছে, সহজানী বৌদ্ধ সম্প্রদায়রা যে এগুলো রচনা করছে, সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়রা, এই সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়রা এটা রচনা করার কারণে ওরা কিন্তু এটা গাইতো কবিতা, কিন্তু ওরা গেয়ে গেয়ে তাদের সাধন সঙ্গীত ছিল এটা। এটি প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, কারণ চর্যাপদ ছাড়া আর কোনো সময়ের জন্যে আর কোনো প্রাচীন যুগের আর কোনো লিখিত নিদর্শন আমরা এখন পর্যন্ত পাইনি। দেখো এবার পরের স্লাইডটাতে আমরা আবিষ্কার আলোচনা করব। দেখো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে রাজগ্রন্থাগারে আবিষ্কার করেন। এই যে চর্যাপদ যেটা, এটা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। তো এখানে মহামহোপাধ্যায় এটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি। আমরা যদি মহামহোপাধ্যায় কার উপাধি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে আবিষ্কার করছে? 1907 সালে। কোথা থেকে? নেপালের রাজগ্রন্থাগার থেকে। তা বাংলা সাহিত্যের আদি নিদর্শন নেপালে কেন? একটা প্রশ্ন আসতে পারে না? আসলে বিষয়টা হচ্ছে তুর্কি সেন বংশ যখন বাংলায় আসে তখন পাল বংশ বিতাড়িত হয়। আসলে 650 থেকে 1200 সাল পর্যন্ত 750 থেকে 780 থেকে তোমরা জানো যে মৎসনের পরে গোপালের কারণে বাংলায় এই অরাজকতা শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়। এই গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তো তার শাসনামলে এই পাল বংশ প্রায় 1000 বছর, পরবর্তী 300-400 বছর বাংলা শাসন করছে। তো এই পাল বংশের চারটা পাল বংশের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। এরা চারটা জাতিতে, চারটা গোষ্ঠীতে, চারটা স্তরে বিভক্ত ছিল। তাদের মধ্যে একটা হচ্ছে সহজানী বৌদ্ধ, সহজিয়া বৌদ্ধ, যারা গান গাইতো, কবিতা রচনা করতো, গান গাইতো। তো এরা সমাজের আচার আচরণ নিয়ে একটা কিছু কবি আছে যারা গান রচনা করেছে। কিন্তু যখন সেন বংশ আসে তখন কিন্তু এই পাল বংশ কি হয়, এই ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে। তাহলে নেপালে যখন আশ্রয় গ্রহণ করে তাহলে স্বাভাবিক, বা ওরা তো আর এগুলো রেখে যায় নাই, ওরা ওদের যেগুলা সঙ্গীত, সাধন সঙ্গীত, এগুলা বিভিন্ন যার যার হাতে হাতে নিয়ে গেছে। পরে ওদের রাজগ্রন্থাগার থেকে এটা পাওয়া যায়, হরপ্রসাদ শাস্ত্রী সেটা ওদের রাজগ্রন্থাগার থেকে বের করে। দেখো চর্যাপদ এর মূল নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থটা পেয়েছিল সেই গ্রন্থের উপরে নাম দেওয়া ছিল চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ হচ্ছে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে সমাজের রীতিনীতি, তারপরে ধর্মীয় আচার আচরণ কোনটি করা যাবে কোনটি করা যাবে না, এ নিয়েই কিন্তু মূলত এই চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটি রচিত হয়েছে। আসলে দেখো সাথে আরও দুটি গ্রন্থ পায়, ঢাকার নব ও দোহাকুশ নামে আরও দুটি গ্রন্থ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সবগুলো বই একসাথে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এখানে কিন্তু প্রশ্ন অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে, কার সম্পাদনায়? এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে বেশ কয়েকটা এমসিকিউ আসবে যে কার সম্পাদনায় এই চর্যাপদ প্রকাশিত হয়। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে? 1916 সালে। যদি কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে? 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। ওকে, এই একটা লাইনে আমরা প্রায় 5টা-7টার মতো এমসিকিউ পাবো। 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র ভাগচী তিব্বতী ভাষায় চর্যাপদ আবিষ্কার করেন। দেখো আমরা হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু সবগুলা পদ পাই নাই। হরপ্রসাদ শাস্ত্রী 46.5টা পদ পাইছে, যেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার পদ সংখ্যা 50টি, শিবকুমার সেন এবং অধিকাংশের মতে চর্যার পদ সংখ্যা হচ্ছে 51টি। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী তো 46.5টি পদ পাইছে, 24-25 এবং 48 নং পদটি হরপ্রসাদ শাস্ত্রী পায়নি, এবং পেয়েছেন 23 নং পদের অর্ধেক খণ্ডিত পদ। তাইলে 23, এখানে 3টা আর অর্ধেক
সাড়ে তিনটা চলে গেলে তাহলে 50 থেকে সাড়ে তিনটা চলে গেলে 46.5টা, তাহলে আর কিন্তু এই 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র ভাগচী যখন তিব্বতী ভাষায় চর্যাপদ আবিষ্কার করেন তখন কিন্তু তার ওখানে ওই 23 নং পদটা, খণ্ডিত পদটা আপনার পাওয়া যায়, বাকি অর্ধেক পদ পাওয়া যায়, তো বাকি 3টি পদ আর পাওয়া যায় নাই। দেখো কি বলে রচনাকাল, এই যে চর্যাপদের রচনাকাল, ওই যে বললাম বাংলা সাহিত্যের যেটা প্রাচীন যুগ এটাই চর্যাপদের রচনাকাল, আগে আমরা বলছি। দেখো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আমি বলছিলাম 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অভিমত। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই অভিমতটা গ্রহণযোগ্য, আর সুনীতি কুমারের মধ্যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ এটাও গ্রহণযোগ্য। যদি উপরেরটা না থাকে, উপরেরটা নিচেরটা দুইটাই অপশনে থাকে, তাহলে আমরা 650 থেকে 1200 খ্রিস্টাব্দে অ্যান্সার করবো। আমি আগেই বলেছি যদি উপরেরটা নিচেরটা যদি মনে করো উপরেরটা নেই, আসে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, তাহলে সেটাই সঠিক। ঠিক আছে, এটা নিয়ে বেশিক্ষণ আর কথা বলার প্রয়োজন নেই। দেখো ভাষা, চর্যাপদের ভাষা, হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদ আবিষ্কার করছেন এর কিছু পদ বোঝা যায়, কিছু কথা সরাসরি বোঝা যায়, আর কিছু কথা কোনোভাবেই বোঝা যায় না। তাহলে এই জন্য চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। তার মানে ক্ষণিকেই কিছু বোঝা যায় আর ক্ষণিকেই কিছু বোঝা যায় না। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সরি এখানে অবদার পরে আছে, এইটা আর হয়ে গেছে, একটু ভুলগুলো তোমরা দেখে নেবে, কারণ টাইপ করতে হয়তো ভুল হয়ে যেতে পারে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বা এর ভাষাকে আদি বাংলা ভাষা বলে অভিহিত করেছেন। তাহলে আমরা এখান থেকে যদি প্রশ্নে থাকে চর্যাপদের ভাষা কি সান্ধ্য, সন্ধ্যা, আলো আধারী, তিনটা থেকে যদি একটা থাকে তোমরা অবশ্যই অ্যান্সার করবে, আর নিচের কোনো কিছুই দেখার দরকার নেই। আর যদি এই তিনটা নেই তখন আদি বাংলা ভাষা আছে, তাহলে সেটা দিবা, কারণ এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। কিন্তু সবচাইতে এই সন্ধ্যা হরপ্রসাদ শাস্ত্রীর যে অভিমত তার চাইতে কিন্তু তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটা তোমাকে খেয়াল করতে হবে, সবার শেষে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। কেন? কারণ শহীদুল্লাহর এই ভাষাটা একটা নির্দিষ্ট, দেখো বঙ্গ কামরূপী, কিন্তু আদি বাংলা ভাষা এটা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মানে এই কথাটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি, কারণ সেজন্য সেটা ছেড়ে দেওয়াটাই সবচাইতে উত্তম। যদি উপরের তিনটা নাম থাকে সন্ধ্যা, সান্ধ্য বা আলো আধারী ভাষা, তাহলে তুমি সেটা সঠিক করবে। সেটা যদি না থাকে তাহলে বঙ্গ কামরূপী, আর যদি বঙ্গ কামরূপীও না থাকে, উপরেরটা নিচেরটা পাওয়া না যায়, তাহলে মাঝখানে আদি বাংলা ভাষা তোমরা কারেক্ট করে আসবে। আচ্ছা, দেখো রচনার কারণ, চর্যাপদ রচিত হয়েছিল মূলত ধর্মচর্চার জন্য। মানুষ সে সময় ধর্ম ছিল, প্রাচীন যুগটা ছিল ধর্মনির্ভর, মানুষ ধর্মের উপরে বেশি গুরুত্ব দিয়েছিল, এবং সেই ধর্মটাকে নিজেদের জীবনে প্রতিফলন করানোর জন্যে তারা বিভিন্ন গান গাইতো, বিভিন্ন কাজ করতো, যেটা আমরা চর্যাপদে দেখতে পাই। তবে এর মূল আলোচ্য বিষয় হলো শুদ্ধ জীবনযাপন রীতি। চর্যাপদের মূল আলোচ্য বিষয় হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। কেন? কারণ চর্যাপদ শুদ্ধ জীবনযাপন রীতি এজন্যই, কিভাবে চললে মানব জীবন শুদ্ধভাবে চলা যায়, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, সেটাই কিন্তু চর্যাপদের মূল আলোচ্য বিষয়। চর্যাপদ সে সময়কার জীবন যাত্রার নানা আচার ব্যবহার, রীতিনীতি ও অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ওকে, দেখো চর্যার পদ ও পদকর্তা, এখানে চর্যাপদের কি বলে, চর্যাপদের যে পদসংখ্যা সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো 50টি, সুকুমার সেন ও সহ অধিকাংশের মতো 51টি। এখানে তুমি যদি 50টি 51টি দুইটাই অপশনে থাকে তাহলে তুমি 50টি কারেক্ট করবে, কারণ সেটি আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাই সবচাইতে গ্রহণযোগ্য। আর যদি 50 51 দুইটাই যদি না থাকে, অপশনে যদি 50 না থাকে, তাহলে 51 কারেক্ট করবে। দেখো চর্যাপদের পদকর্তা, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো 23 জন, সুকুমার সেন সহ অধিকাংশের মতো 24 জন। ওকে, তাহলে তোমরা যেটা ভালো সেটা অপশনে কারেক্ট করবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটাই সবচাইতে বেশি প্রাধান্য দেবে। তাহলে চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি
এখানে বিষয় হলো, এখানে সুকুমার সেনের মতটা বেশি গ্রহণযোগ্য, কারণ আমরা যতগুলো চাকরির পরীক্ষা দিয়েছি সবগুলাই কিন্তু সবার পা থাকে না। বেশিরভাগ পরীক্ষায় লুই পা থাকে। যদি লুই পা না থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে সবর পা কারেক্ট করতে পারো। দেখো, চর্যাপদের পদ ও পদকর্তার দ্বিতীয় আরেকটি স্লাইড আছে, যেখানে হরপ্রসাদ শাস্ত্রী 46টি, এই যে আগে বলেছিলাম, এবং একটি খণ্ডিত 46টি পূর্ণাঙ্গ এবং একটি খণ্ডিত পদ আবিষ্কার করেন। 23 নং পদটি ছিল খণ্ডিত পদ, যেটার অর্ধেক পরে প্রবোধচন্দ্র বাগচি পেয়েছিল, তাই না, 1938 সালে। 23, 24, 25 ও 48 নং পদটি পাওয়া যায়নি। সবচেয়ে বেশি পদ রচনা করেছে কাহনপাত। এই যে সবচাইতে বেশি পদ রচনা করেছে কাহনপাত। আর চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী ও নিজেকে বাঙালি বলে পরিচয় দানকারী কবি হলেন ভুসুকুপা। চর্যাপদের দ্বিতীয়, অর্থাৎ 8টা পদ রচনা করছে ভুসুকুপা, আর তার যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে এই কবি। আর চর্যাপদের প্রবাদ বাক্য আছে মোট 6টি। এখানে আরও একটি বিষয় তোমাদের আমি জানিয়ে রাখতে চাই, যে যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদের মধ্যে কতটি প্রবাদ বাক্য আছে, 6টি প্রবাদ বাক্য আছে। সবচেয়ে বেশি পদ রচনা করেছে কে? কাহনপাত। কয়টি? 13টি। এখানে যে কাহনপা নাম কিন্তু কাহন, কিন্তু পরে পা কেন যোগ করা হয়েছে? কারণ এটা তাদেরকে সম্মান দেওয়ার জন্যে যোগ করা হয়েছে, সে সময়কার এটা একটা সম্মান ছিল। 23 নং পদটি ছিল খণ্ডিত পদ, এটা তোমরা বুঝে নেবে। আর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে এই 23 নং পদের অর্ধেক পদ পায়। ওকে, তো ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।